নমস্কার। আজকে আমরা এবিটিএ হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2023-2024 এসি 410 নাম্বার পেজে যে এডুকেশনের প্রশ্নটি আছে সেখান থেকে আমরা এমসিকিউ আর এসিকিউ টাইপ প্রশ্নগুলো সলভ করব পূর্বের ভিডিওর মতো করে। এই পার্টটি আমাদের অনুশীলনীর মধ্যে ছিল না বলে আমরা খুঁজে পাইনি। এক শিক্ষার্থীর অনুরোধে বা আমরা দেখতে পেয়েছি, শিক্ষার্থীর নজরে এনেছে আমাদের, তাই এত লেট হয়ে গেল এই ভিডিওটি তৈরি করার। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটু অনুরোধ করব যে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই বানাচ্ছি এবং বানাতে অনেক সময় এবং পরিশ্রমও লাগে, এটুকু আশা আপনাদের কাছে রাখতেই পারি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অন্যান্য যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দিয়েছি। আপনার সেখান থেকে অন্যান্য যে চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আছে, অন্য যে পুরো প্রশ্ন, তার থেকে এমসিকিউ এসি টাইপের প্রশ্নগুলোর সলভ করে তার লিঙ্কগুলো আমরা দিয়ে দিয়েছি। আর এটি হলো এবিটি এর টেস্ট পেপারের, হাই সেকেন্ডারি টেস্ট পেপারের সর্বশেষ এডুকেশনের প্রশ্ন উত্তর বা সলভ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এমসিকিউ একের 1 নাম্বার। পুনরুদ্রেক কথাটির অর্থ কি? স্মরণ করা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 2 নাম্বার প্রশ্নটি কি? বিশেষ মানসিক উপাদান কি? বিশেষ মানসিক উপাদান আমরা স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বে জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা বা উপাদান বলে দুটো অপশন পেয়েছি। তার মধ্যে বিশেষ মানসিক ক্ষমতা হলো জন্মগত এবং অর্জিত। শুধুমাত্র যদি জন্মগত থাকতো এখানে, তাহলে কিন্তু জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক উপাদান তত্ত্ব বা উপাদান হতো। এই প্রশ্ন উত্তরের জন্য জন্মগত ও অর্জিত এটি হবে। আর সর্বজনীন যে বিষয়টি আছে, সর্বজনীন এটিও কিন্তু জেনারেল মানে সাধারণ মানসিক ক্ষমতা। সাধারণ মানসিকতা হলো সর্বজনীন, আর বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু অর্জিত। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এ কথা কে বলেছেন? প্লেটো। 4 নম্বর প্রশ্ন, স্কিনার অনুবর্তন প্রতিক্রিয়া নির্ভর। উত্তর বি নাম্বার। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজে এক্স অক্ষে স্থাপন করা হয় কি? যখন আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি, সেখানে এক্স অক্ষ যে আছে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, তা এক্স অক্ষে আমরা কি স্থাপন করি? মধ্যবিন্দু। আর আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে এই এক্স অক্ষে যদি আমরা মধ্যবিন্দু দেই, মধ্যবিন্দুর যে সংখ্যাটা আছে সেটা যদি বসাই, তাহলে ওয়াই অক্ষে আমরা কি স্থাপন করি? আমাদের কমেন্টে জানান, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 6 নম্বর প্রশ্ন, 12, 8, 10, 5, 15 এর গড় বা মিন কত? গড় বের করার নিয়ম খুবই সাধারণ। আমরা জানি যে প্রত্যেকটি যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, যোগ করে যতগুলো নাম্বার আছে তা দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। তাহলে এখানে 12, 8, 10, 5, 15কে যোগ করব। যোগ করে আমরা কতগুলো নাম্বার আছে, 1, 2, 3, 4, 5টি নাম্বার আছে, করে ভাগ করব। ভাগ করলে তাহলে এখানে যেহেতু 10 আর এখানে যেহেতু 5টি আছে, 5 10 50, যত সময় যোগ করে আমরা 50 পেয়েছিলাম এবং 5 দিয়ে ভাগ করাতে আমাদের গড় বেরিয়েছে 10। আপনারা ক্যালকুলেশন করে দেখুন এই উত্তরটি ঠিক আছে কিনা। 7 নাম্বার প্রশ্ন, 3x বা 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা ইন্টু এক্স নয়, 3 ইন্টু মিডিয়ান বা গুণন যে চিহ্ন বলে, 3 গুণন মিডিয়ান বিয়োগ 2 গুণন মিন, এটি কিসের সূত্র? মোড বের করার সূত্র। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কোন তালিকাভুক্ত? যুগ্ম তালিকাভুক্ত। কেন্দ্র এবং রাজ্যে যৌথভাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে চালাচ্ছে।
9 নাম্বার, রাধাকৃষ্ণন কমিশন নিচের কোনটি গঠন করার সুপারিশ করেন? রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু জানতে পারি। রাধাকৃষ্ণন কমিশনের আরেকটি নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। সেখানে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু আমরা পাই। ক্যাব, CABE একটি কি সংস্থা? আমরা ক্যাব এর যে সংস্থাটি আছে, জাতীয় উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাবের যে প্রতিষ্ঠানটি হচ্ছে তার সম্পূর্ণ হচ্ছে জাতীয় উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে জাতীয় প্রতিষ্ঠান বলে আছে শুধু, সেজন্য আমরা জাতীয় প্রতিষ্ঠান দিয়েছি। আপনাদের জাতীয় উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু দিতে পারে, তাহলে আপনারা কিন্তু সেই উত্তরটি করবেন। আর ক্যাবের ফুল ফর্ম হলো সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। 11 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সেক্রেটারি বা সম্পাদক কে ছিলেন? জেপি নায়েক। কোঠারি কমিশনের সেক্রেটারি বা সম্পাদক কে ছিলেন? জেপি নায়েক। 12 নম্বর প্রশ্ন, ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে। এই কথাটি কে বলেছে বা কোন কমিশনে পাচ্ছি আমরা? কোঠারি কমিশনে এই কথাটি আমরা পাচ্ছি। ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, কোঠারি কমিশনের মতে। 13 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং স্কুল। নবোদয় বিদ্যালয়ের অপর নাম হচ্ছে পেস সেটিং স্কুল। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন পদ্ধতি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহৃত হয়? দৃষ্টিহীন, যারা চোখে দেখতে পারে না। ব্রেল পদ্ধতি, লুইস ব্রেল যে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটি কিন্তু দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বা অন্ধ শিক্ষার্থীদের জন্য। উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 15 নম্বর প্রশ্ন, শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে। শ্রবণ শক্তি কিন্তু কানে শোনে না যারা, তাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাদান পদ্ধতি কি? লিপ রিডিং। ব্রেল পদ্ধতি কিন্তু যারা দেখতে পারে না তাদের জন্য। টকিং বুক, এটা কিন্তু যারা দেখতে পারে না তাদের জন্য। লেকচার মেথড, সেই অন্ধ শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু সম্ভব। কিন্তু যারা শুনতে পারে না, এই যে আমি যেভাবে এখন আপনাদের সঙ্গে যোগাযোগ করছি যে মাধ্যম, এগুলো কিন্তু লেকচারের মতোই বলতে পারেন যে আমি বলছি আপনারা শুনছেন। তা এই কথাটা যারা শুনতে পারে না তারা কি শুনতে পারবে? এই আমি যে কথাগুলো বলছি নিশ্চয়ই শুনতে পারবে না। সেজন্য কিন্তু লেকচার মেথড কিন্তু হবে না। লিপ রিডিং, ঠোঁট নাড়াচাড়া। একজন যে শুনতে পারে না, আপনারাও দেখবেন আমরাও দেখবেন, আমরাও অনেক সময় কি করি, অনেক দূর থেকে কে কি বলছে বুঝতে যদি না পারি, তার ঠোঁটের দিকে তাকাই যে কি বলতে চাচ্ছে, কিছুটা আইডিয়া কিন্তু পাওয়া যায় ঠোঁট নাড়াচাড়া দেখে। সেই ঠোঁট নাড়াচাড়াটাকেই কিন্তু বলছে লিপ রিডিং। নেক্সট 16 নাম্বার, NLM এর পুরো কথা কি? ন্যাশনাল লিটারেসি মিশন। NLM ন্যাশনাল লিটারেসি মিশন। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতা বোধের শিক্ষালাভ করা যায় যে শিক্ষাস্তম্ভ থেকে। আন্তর্জাতিকতা বোধের শিক্ষালাভ করা যায় যে শিক্ষাস্তম্ভ থেকে। আমরা ডেলার কমিশনে 4 রকম স্তম্ভ পেয়েছিলাম, তার মধ্যে যে কোনো একটি স্তম্ভের মাধ্যমে আমরা আন্তর্জাতিকতা বোধের শিক্ষা সম্পর্কে জানতে পারি, সেটি হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা। এখানে 4টি স্তম্ভই দেওয়া আছে: জ্ঞান অর্জনের শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই 4টির মধ্যে একত্রে বসবাসের শিক্ষার মাধ্যমে আমাদের আন্তর্জাতিকতা বোধের শিক্ষা লাভ করতে পারি। 18 নম্বর প্রশ্ন, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক কে? মানুষ গড়ার শিক্ষার প্রবর্তক হলো বিবেকানন্দ। আর এটা কিন্তু আমরা ডেলার কমিশনের চ্যাপ্টারটা যদি খুলি, সেজন্য আমরা কোথায় পাওয়া যায় বা কোন চ্যাপ্টারে পাওয়া যায় এইভাবে তো আর প্রশ্ন আসে না। তাহলে মানুষ গড়ার শিক্ষার প্রবর্তক কে? স্বামী বিবেকানন্দ। 19 নম্বর প্রশ্ন, এটা ভুল দিয়েছে নাম্বারটা। 19 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় বা কি? কম্পিউটার মস্তিষ্ক কি? CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ফুল ফর্ম, CPU ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে CPU হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। 20 নম্বর প্রশ্ন, বর্তমানে কম্পিউটার ব্যবহৃত যে
শিক্ষার প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে তাকে বলা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং মানে বর্তমান কম্পিউটারের মাধ্যমে আমরা যে এখন শিখছি, এখন যে আমি আর আপনারা যে যোগাযোগ করছি, যেভাবে শিখছি, এগুলো কিন্তু ই লার্নিং বলে, ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং মানে হচ্ছে, ই মানে হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রনিক লার্নিং, ই লার্নিং। 21 নম্বর প্রশ্ন, 15 আর 20 শ্রেণীটির মধ্যবিন্দু কি বা কোনটি মধ্যবিন্দু? এখানে আমরা 17.5 দিয়েছি, এটা কি করে আসলো? মধ্যবিন্দু মানে মাঝখান বের করতে হবে। তাহলে 15 আর 20 মাঝখান বের করতে গেলে কি করব? 15 আর 20 যোগ করব, 2 দিয়ে ভাগ করব। মোট কথা এই দুটোর গড় বের করলেই আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে এই দুটোর গড় বা মাঝখান বের করতে গেলে কি করতে হবে? 15 যোগ 20 ডিভাইডেড বাই 2। আপনারা করে দেখুন এই উত্তরটি আসছে কিনা। 17.5। 22 নম্বর, মুদালিয়া কমিশনের অপর যে নামে পরিচিত, মুদালিয়া কমিশন অপর যে নামে পরিচিত সেটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। ইংরেজি নামটাও আসতে পারত। নেক্সট 23 নাম্বার, কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবককে? ফ্রোয়েবেল। নেক্সট, প্রোগ্রাম লার্নিং এর ধারণার প্রবর্তক কে? প্রোগ্রাম লার্নিং এর ধারণার প্রবর্তক হচ্ছেন স্কিনার। তাহলে এখানে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এবার আমরা এসিকিউ টাইপের প্রশ্নগুলো, 2 নম্বরে যে এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে এগুলো করব। এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আপনারা দেখে নিন বা খাতার মধ্যে টুকে নিন। আমরা যেইভাবে এসিকিউ টাইপের প্রশ্নগুলো করছিলাম সেভাবেই আমরা করব। এই যে এইভাবে করছিলাম লিখে লিখে। আশা রাখছি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। আপনাদের কাছে আবার অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক পরিশ্রম হচ্ছে এই ভিডিওগুলো বানানো, আপনাদের কাছে একটু অনুরোধ জানাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো আর লাইক করবেন। 2-এর 1 নম্বর প্রশ্ন, এসিকিউ টাইপের প্রশ্নগুলো। শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। শিখন ও পরিণমনের একটি পার্থক্য। শিখন একটি শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। অথবাতে প্রেষণা দুটি বৈশিষ্ট্য লেখো। আমরা 3টি বৈশিষ্ট্য দিয়েছি। প্রেষণাযুক্ত আচরণের ক্ষেত্রে ব্যক্তি সব সময় সজাগ থাকে। 2, কাজের গতি প্রেষণার তীব্রতার উপর নির্ভর করে। কাজ কত তাড়াতাড়ি হবে না হবে তা প্রেষণার তীব্রতার উপর নির্ভর করে। 3 নম্বর, প্রেষণা ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করে। 2 নাম্বার, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কী নামে পরিচিত এবং এটি কোন প্রবন্ধাগারে প্রকাশ পায়? তা স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির আরেকটি নাম হচ্ছে ইলেকট্রিক থিওরি। ইলেকট্রিক থিওরি। তাহলে এই থিওরিটি কি? 1904 খ্রিস্টাব্দে তিনি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি পত্রিকায় জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড শিরোনামে মানসিক ক্ষমতা সম্পর্কিত বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেছিলেন স্পিয়ারম্যান। তাহলে এই উত্তর থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম। এখানে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির কী নাম ছিল? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। তার আরেকটি নাম কি ছিল? ইলেকট্রিক থিওরি। কত সালে তিনি এই ইলেকট্রিক থিওরিটি বা তার থিওরিটি দিয়েছিলেন? 1904 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায় প্রকাশ পায়? আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে। সেই শিরোনামটি কী ছিল? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। আপনাদের কিন্তু অনেকগুলো শর্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্ন থেকে হয়ে গেল। আপনারা একটু ভালো করে এই প্রশ্ন উত্তরটি কিন্তু করবেন। 3 নাম্বার, অপারেন্ট অনুবর্তন কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? অপারেন্ট অনুবর্তন প্রাণীর সক্রিয়তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 3-এর অথবা। গেস্টাল মতবাদের প্রবক্তা কারা? কোহলার, কোফকা এবং ওয়ার্দিমার বা ওয়ারদাইমার। কোহলার, কোফকা এবং ওয়ারদাইমার বা ওয়ার্দিমার, এই 3 জন মিলে গেস্টাল মতবাদ যে তত্ত্বটি সেটা দিয়েছিলেন। ইনসাইটফুল লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। একটি প্রাণী ব্যবহার করা হয়েছিল তাদের এই মতবাদটি বা এই পরীক্ষা নিরীক্ষার জন্য। সেই প্রাণীটির নামটি কী ছিল? সুলতান। প্রাণীটি কোন প্রাণী ছিল? শিম্পাঞ্জি।
ঠিক। 4 নাম্বার, শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানে দুটি উপযোগিতা লেখো। শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা হলো, 1 নাম্বার, শিক্ষা ও মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতি মূল বিষয়বস্তু হল শিক্ষার্থীর আচরণ। এক্ষেত্রে পূর্বগামী ঘটনার নিয়ন্ত্রণের কাজটি পরিসংখ্যানের প্রয়োগে যথার্থ কারণ নির্ণয় করা সম্ভব হয়। 2 নাম্বার, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ডেটা, মাধ্যমিক ডেটা এবং প্রান্ত ডেটা থেকে লব্ধ ফলের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণে পরিসংখ্যানের অবদান অনস্বীকার্য। 4 অথবায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের কটি পদ্ধতি বর্তমান রয়েছে ও কি? 3টি পদ্ধতি, মিন, মিডিয়ান, মোড। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারার মূল বক্তব্য কি ছিল? ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। সংবিধান আমাদের চালু হয়েছিল কত বছরে, কোন বছর? 1950, 26শে জানুয়ারি। তাহলে 1950-এর 26শে জানুয়ারি থেকে 10 বছর মানে 1960 সালের মধ্যে বলা হয়েছিল যে আমাদের ভারতবর্ষের যে যত শিশু 14 বছর পর্যন্ত আছে সবাই যাতে অবৈতনিক ও বাধ্যতামূলক মানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে, এটি কিন্তু বলা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? একটু আগেই মনে আমরা এটা পেয়েছিলাম। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের করার সুপারিশ করে? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। সেখানে কিন্তু আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা জানতে পেরেছি। 6 অথবা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1956। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন 1956 সালে প্রতিষ্ঠিত হয়। 7 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? মাধ্যমিক শিক্ষা কমিশন মানে মুদালিয়া কমিশনের কথা বলা হচ্ছে বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে। আর মাধ্যমিক শিক্ষা কমিশন তাদের রিপোর্টটা যে পেশ করেছে 1953 সালে। তাহলে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন হয় 1952 সালে এবং তাদের রিপোর্টটি পেশ করে 1953 সালে। সেটি কিন্তু আপনারা ভালো করে দেখবেন, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, AICTE এর পুরো কথাটি কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অথবাতে ECCE সম্পূর্ণ নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 9 নম্বর প্রশ্ন, ভারত সরকার জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধনী প্রস্তাব কত খ্রিস্টাব্দে উপস্থাপিত করে? মানে ভারত সরকারের বা জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 কিছুদিন পরে সংশোধনী হয়েছিল, সম্পূর্ণরূপে নয়, কিছুটা। সেটি কত সালে হয়েছিল এবং কি নাম ছিল? 1992 সাল। প্রোগ্রাম অফ অ্যাকশন, সংক্ষেপে POA বলে তাকে, প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA 1992 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ইগনু এর পুরো নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, সংক্ষেপে ইগনু। 11 নম্বর প্রশ্ন, ব্রেল পাঠের নিয়ম কি? ব্রেল অন্ধ শিশুদের জন্য যে একটি শিক্ষা পদ্ধতি, সেটি হচ্ছে ব্রেল পদ্ধতি। তা ব্রেল পাঠের নিয়ম কি? ব্রেলের বিন্দুগুলো বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করে পড়তে হয়। অথবা কোন ধরনের প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়? ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্ট্যাগনেশন বা অনুন্নয়ন বলতে কি বোঝায়? তা প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরে শ্রেণীতে উন্নীত না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয়।
যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্রের উভয়েরই অর্থ, শ্রম ও সময় নষ্ট হয়। একে শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে। যদি আপনাদের এই প্রশ্নটা আসে তাহলে আপনারা এইভাবেই লেখার চেষ্টা করবেন, সুন্দরভাবে কিন্তু এই উত্তরটি দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিন। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি কি? বিশ্বের প্রতিটি মানুষকে বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের দ্বারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। বিশ্বের প্রতিটি মানুষকে বিশ্বের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের দ্বারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। 13 অথবা ডেলার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এডগার ফরে। চেয়ারম্যান, কিন্তু ডেলার কমিশনের চেয়ারম্যান কে ছিল? এডগার ফরে। নেক্সট 14 নাম্বার, 5 পয়েন্ট স্কেল কি? শিক্ষার্থীদের হাতের কাজের মূল্যায়নের জন্য মুদেলে কমিশন যে 5 ধরনের পদ বা র্যাঙ্কের সুপারিশ করেছিল তা 5 পয়েন্ট স্কেল নামে পরিচিত। আমরা এখন দেখি না এ প্লাস বি প্লাস, এরকম দেখি না, এক্সিলেন্ট, ওই যে স্কেলটি ধরে করা হয় সেটিকেই বলা হচ্ছে 5 পয়েন্ট স্কেল। 15 নম্বর প্রশ্ন, PLATO প্ল্যাটো কি? প্ল্যাটো হচ্ছে PLATO একটি প্রজেক্টরের নাম। প্রজেক্ট নয় কিন্তু, প্রজেক্টর। আমরা যে অনেক শিক্ষাক্ষেত্রে অনেক সময় দেখুন প্রজেক্টরের মাধ্যমে আমাদের কিছু শেখানো হয়। আমাদের কিছুদিন আগে বিশ্বকাপ হয়ে গেল, আমরা সেই সময়ও আমরা দেখেছিলাম অনেকেই প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখাচ্ছে, সেই প্রজেক্টরের কথা বলা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রজেক্টর ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। প্রজেক্টরের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখানো হয় শিক্ষাক্ষেত্রে। বিভিন্ন স্কুলে তো এখন বড় বড় স্কুলে, বিদ্যালয়ে কিন্তু প্রজেক্টর আছেই। অথবা কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। 16 নম্বর প্রশ্ন, ITI ও IIT এর মধ্যে পার্থক্য একটু কিন্তু আলাদা। ITI ও IIT এর মধ্যে পার্থক্য, তাহলে প্রথমে ফুল ফর্ম জেনে নেই। ITI এর ফুল ফর্ম, ITI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আর IIT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 2 নম্বর পার্থক্য দেখি। ITI বিভিন্ন ভোকেশনাল কোর্স করায়, যার মাধ্যমে ক্ষুদ্র শিল্প শ্রমিকের যোগান ঘটে। আর IIT হচ্ছে, এটি হলো এমন সংস্থা যেখানে শিক্ষার্থীরা গবেষণা করে উচ্চমানের শিক্ষার সুযোগ পায়, এখান থেকে দক্ষ প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে সর্বশেষ প্রশ্ন 16 অথবাতে হাতে কলমের কাজ করানো হয় কোন শিক্ষায়? কারিগরি শিক্ষায় বা বৃত্তিমূলক শিক্ষায়। যে ধরনের কাজ করানো হয় সেখানে হাতে কলমেই কিন্তু শেখানো হয়, বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষায়। তাহলে এই অবধি আমাদের আজকের টেস্ট পেপার সলভ। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবীদের, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।